হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমরা নার্ভ মাসেল ফিজিওলজি পড়ছি। আজকে এটা 3 নম্বর ক্লাস। তো আগের ক্লাসে আমি আগের দুটো ক্লাসেই আমি বিভিন্ন যে মাসেলগুলো আছে তাদের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। আশা করি ক্লাসগুলো তোমরা সবাই দেখেছো, তোমাদের ভালো লেগেছে। তো আজকের ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন, মানে পেশির সংকোচন। জিনিসটা কিভাবে ঘটছে এটাই আজকে আমি পড়াবো। তোমাদের সিলেবাসও রয়েছে, তো ক্লাসটা তোমরা সবাই দেখো আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এটা একইভাবে মাদ্রাসার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। তো মাসেল কন্ট্রাকশন মানে হচ্ছে পেশি সংকোচন। এই যে পেশির যে সংকোচন ঘটে না, এটা হচ্ছে পেশির একটা কি বলবো, একটা বিশেষ ধর্ম। কেন বিশেষ ধর্ম? কারণ এটা এই সংকোচনটা একমাত্র এই পেশি কলাতেই দেখা যায়, আর অন্যান্য কোনো কলাতে কিন্তু দেখা যায় না। তো সেই কারণে বলতে পারো যে এটা হচ্ছে পেশির একটা বিশেষ ধর্ম। আচ্ছা, মন্দিরে না পুজো হচ্ছে, তো সেই কারণে একটু হয়তো ডিস্টার্ব হতে পারে, কারণ ঢাক ঢোল পিটছে, তো পুজো হচ্ছে যেহেতু একটু অ্যাডজাস্ট করে নিও, কেমন? এবার এই সংকোচনটা কেন হয়? পেশিতে 4 ধরনের কিছু কন্ট্রাক্টাইল এলিমেন্ট আছে। সেগুলো কি কি? আমরা 2 ধরনের এলিমেন্ট পড়েছিলাম, অ্যাক্টিন, মায়োসিন। আরও 2 ধরনের এলিমেন্ট আছে যাদেরকে বলা হয় ট্রোপোনিন আর হচ্ছে ট্রোপোমায়োসিন। তো এই টোটাল 4টে কন্ট্রাক্টাইল এলিমেন্ট থাকার দরুন কিন্তু পেশির সংকোচনটা ঘটে। তাহলে নামগুলো কি কি বললাম? অ্যাক্টিন, মায়োসিন, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন। এই 4টে হচ্ছে কন্ট্রাক্টাইল এলিমেন্ট। এরা কোথায় থাকে? পেশিতে থাকে। কিন্তু পেশির একটা পার্টিকুলার জায়গা আছে, সেখানে এইগুলো থাকে। সেই জায়গাটার নাম হচ্ছে সার্কোটিবিউলার তন্ত্র। নামটা কি বললাম? সার্কোটিবিউলার তন্ত্র। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে, এই সার্কোটিবিউলার তন্ত্রটা কি? বলে দিই। যে মায়োফাইব্রিলগুলো আছে পেশিতে, তো সেই মায়োফাইব্রিলগুলো কিছু জালক দ্বারা আবৃত থাকে। কোন জালক? না সার্কোপ্লাজমীয় জালক, এন্ডোপ্লাজমীয় জালক। এই জালক দ্বারা আবৃত থাকে। এই জালকগুলোই আবার কি হয় না, মিলিয়ে মিশে একটা বলতে পারো একটা অবিচ্ছিন্ন তন্ত্র গঠন করে, যাকে বলা হয় সার্কোটিবিউলার তন্ত্র। কেমন? এই সার্কোটিবিউলার তন্ত্রের মধ্যে এই কন্ট্রাক্টাইল এলিমেন্টগুলো থাকে। এত অবধি বোঝা গেল? এবার কথা হচ্ছে এই পেশিটা কিভাবে সংকুচিত হয় বা পেশির সংকোচনটা কিভাবে ঘটে। পেশিকে যদি সরাসরি বা কোনো নার্ভের থ্রুতে যদি উদ্দীপিত করা হয়, তাহলে সেই উদ্দীপনাটা তোমার যে সার্কোলেমা আছে, সেই সার্কোলেমার একটা বিশেষ অঞ্চল আছে যার নাম হচ্ছে সিস্টার্নি। এই সিস্টার্নিতে তখন সেই উদ্দীপনাটা চলে আসে। কেমন? আসার পর কি হয় না, এর মধ্যে যেই তোমার ক্যালসিয়াম আয়নগুলো ছিল, সেই ক্যালসিয়াম আয়নগুলো তখন কোথায় চলে যায় না, সার্কোপ্লাজমে চলে যায়। আমি খুব ধীরে ধীরে পড়াচ্ছি, হ্যাঁ? তাহলে কি বললাম? পেশিকে যদি উদ্দীপিত করা হয়, তাহলে সেই উদ্দীপনাটা সার্কোলেমার থ্রুতে সিস্টার্নিতে চলে আসে। সিস্টার্নিতে আসার ফলে কি হয়, এর মধ্যে কি থাকে না, কিছু ক্যালসিয়াম আয়ন থাকে। সেই আয়নগুলো তখন কোথায় চলে যায় না, সার্কোপ্লাজমেতে চলে যায়। এবার যখন সার্কোপ্লাজমেতে চলে যাচ্ছে, তাহলে তখন সেখানে কি হচ্ছে, ক্যালসিয়াম আয়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে। বেড়ে তো যাচ্ছে না? তো বেড়ে গেলে কি হয় না, সেটা তখন এই যে ট্রোপোনিন আছে না, এই ট্রোপোনিনের সাথে যুক্ত হয়ে যায়। কেমন? ট্রোপোনিনের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক যখন যুক্ত হয়ে যায়, তখন এই ট্রোপোনিন আর ট্রোপোমায়োসিন এদের গঠনের না কিছু পরিবর্তন ঘটে। এদের গঠনটা তোমার পাল্টে যায়।
ঠিক আছে, গঠনটা পাল্টে যায় যখন এই ক্যালসিয়াম আয়নগুলো ট্রোপোনিনের সাথে যুক্ত হয়। এবার যে গঠনের পরিবর্তনটা ঘটছে এই কারণে কি হয় না, ট্রোপোমায়োসিনটা সরে আসে। ট্রোপোমায়োসিনটা সরে আসে, সরে আসার দরুন কি হয় না, যে অ্যাক্টিনের যে অংশটা মায়োসিনের সাথে যুক্ত ছিল সেটা তখন আলাদা হয়ে যায়। ঠিক আছে, আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়ার ফলে কি হয় না, অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে সংকোচন ঘটে, মানে অণুগুলো কি হয় না, সংযুক্তি ঘটে। তো সংযুক্তি ঘটার দরুন কি হয় না, দুপাশে যে অ্যাক্টিন ফিলামেন্টগুলো থাকে তারা তখন মায়োসিনের মধ্যবর্তী অঞ্চলে চলে যায়। আর সেখানে কি রয়েছে, জেড রেখা রয়েছে, পড়িয়েছিলাম না ফার্স্ট ক্লাসে, জেড রেখা আছে। সেই জেড রেখাগুলো তখন কি হয় না, কাছাকাছি সরে আসে। কাছাকাছি সরে আসার ফলে কি হয়, মাঝে যে এইচ অঞ্চলটা ছিল সেটা তখন অদৃশ্য হয়ে যায়, সেটাকে তখন আর দেখা যায় না, ঢাকা পড়ে যায়। ঠিক আছে, ঢাকা পড়ে যায়। তো এইভাবে কি হয় না, পেশির সংকোচনটা ঘটে। এবার যে পেশির সংকোচনটা যে ঘটছে, তাহলে এখানে কি হচ্ছে বলতো, অ্যাক্টিন ফিলামেন্টগুলো কিন্তু মায়োসিনের ওপর চলে আসছে, তাই না? তো সেই জন্য মানে এই অ্যাক্টিন ফিলামেন্ট, মায়োসিনের ওপর অ্যাক্টিন ফিলামেন্টের চলে আসাটাকে বলা হয় তোমার স্লাইডিং ফিলামেন্ট থিওরি। বাংলা টার্মসটা হচ্ছে ফিলামেন্টের গড়িয়ে চলা মতবাদ। নামটা আমি লিখে দিচ্ছি, স্লাইডিং ফিলামেন্ট থিওরি। এ বাবা, কালি পড়ছে না, একটু দাঁড়াও, হ্যাঁ, পেনে কালি শেষ হয়ে গেছে। তো এটার নাম হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি। এত অবধি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এবার তাহলে সংকোচন ঘটলো, এই সময় কি হয় না, তাহলে ক্যালসিয়াম আয়নগুলো কোথায় চলে এসেছিল, সার্কোপ্লাজমে চলে এসেছিল। তাহলে ও কি সেখানেই থাকবে? একদম না, ও আবার ওর জায়গায় ফিরে যাবে, মানে ও যে সিস্টার্নিতে ছিল সেই সিস্টার্নিতে আবারও ফিরে যাবে। তো যখন ও ফিরে যাচ্ছে তাহলে কি হচ্ছে, সার্কোপ্লাজমে কিন্তু ক্যালসিয়াম আয়নের পরিমাণটা কমে যাচ্ছে। ঠিক এই অবস্থায় কি হয় না, ট্রোপোনিন থেকে, কারণ ওইগুলো কি ট্রোপোনিনের সাথে তো যুক্ত ছিল ক্যালসিয়াম আয়নগুলো, তো এই অবস্থায় কি হয় না, ট্রোপোনিন থেকে ক্যালসিয়ামের যে অংশটা মায়োসিনের সাথে যুক্ত ছিল সেটা তখন ঢাকা পড়ে যায়। কেমন? সেটা তখন ঢাকা পড়ে যায়, যার ফলে কি হয় না, অ্যাক্টিন আর মায়োসিনের অণুগুলোর মধ্যে আর সংযুক্তি ঘটে না। তখন পেশির সংকোচনটা শেষ হয়ে যায় এবং পেশি তখন আবার বিশ্রামরত অবস্থায় ফিরে আসে। সেই সময়টাকে বলা হয় মাসেল রিল্যাক্সেশন। বোঝাতে পারলাম? তো এইভাবে কি হয় না, পেশির সংকোচনটা ঘটে। এবার এই জিনিসটা আমি একটুখানি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আসলে কি বলতো, এইগুলো একটুখানি মানে একটু কমপ্লিকেটেড টাইপের, তো মানে একটু তোমাকে একটু ইমাজিন করে নিতে হবে জিনিসগুলো কিভাবে ঘটছে। আর না হলে ইউটিউবে কোনো দেখে নিতে পারো, তোমার অ্যানিমেশন দেখে নিতে পারো, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তা আমি একটু ছবি এঁকে দিচ্ছি, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ছবিটা দেখো, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা আর এটা হচ্ছে সংকুচিত অবস্থা। স্বাভাবিক অবস্থায় দেখো, এটা জেড রেখা, এইচ অঞ্চল, আই ব্যান্ড, এটা এ ব্যান্ড, এটা জেড রেখা, এই যে এটা হচ্ছে এম অঞ্চল, এটাও জেড রেখা। কিন্তু যখন সংকুচিত হচ্ছে জিনিসটা দেখো, এগুলো দেখো কাছাকাছি চলে এসেছে না, তাহলে তার মানে কি, এই যে এইচ অঞ্চলটা যে ছিল এখানে দেখো জেড রেখাটা কভার করে দিয়েছে, তাই না? তো এটাই হচ্ছে পেশির সংকোচনের অবস্থার ছবি। এই জিনিসটাকে তোমরা একটু ইমাজিন করে পড়ো, হ্যাঁ, কারণ না হলে কোনো অ্যানিমেশন দেখে পড়ো, তাহলে ইজি হবে। আর আমি যে ব্যাখ্যাটা দিলাম সেটা খাতায় নোট করেও নিতে পারো, তাহলেও দেখবে পড়তে সুবিধা হবে। তো এই ছিল মাসেল কন্ট্রাকশন, আশা করি বোঝাতে পেরেছি।
চেষ্টা করলাম সহজ করে বোঝানোর, জানি না কতটা বোঝাতে পারলাম। তো ক্লাস যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদের ইচ্ছা হলে পেজটাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।